জলপুরী রাজ্যের সবচেয়ে রহস্যময় আর শক্তিশালী প্রাসাদ বলে মানা হতো এটিকে। সেই মহলের ভেতরেই এক ধবধবে সাদা সিংহাসনে বসেছিলেন রাজকুমারী সুপর্ণা। এমন সময় প্রাসাদের অলিন্দে দ্রুত পদশব্দ প্রতিধ্বনিত হয়ে উঠল। পরের মুহূর্তেই রাজকুমারীর মা অত্যন্ত আতঙ্কিত অবস্থায় সেখানে এসে হাজির হলেন। তার চোখে মুখে স্পষ্ট চিন্তার ছাপ। রাজকুমারী সুপর্ণা, সেই ঝিনুকটা কোথায় মা, যার ভেতরে আমাদের বংশের সেই দিব্য মুক্তোটা রাখা আছে? মায়ের মুখে এই কথা শুনে রাজকুমারী সুপর্ণা আচমকা চমকে উঠলেন। মা, সেই ঝিনুকটা তো তুমি নিজের হাতে আমাকে রাখতে দিয়েছিলে। হ্যাঁ রে, আমি তো একদম ভুলেই গিয়েছিলাম। জলদি কর, ঝিনুকটা আমায় দে। এই মাত্র রাজগুরু খবর পাঠালেন যে আমাদের জলপরী লোকে মায়াবিনী ডাইনি প্রবেশ করেছে। সে ভীষণ শক্তিশালী, আর তার নজর পড়েছে আমাদের বংশের ওই দিব্য মুক্তোর উপর। মুক্তোটা আমায় দে, আমি ওটাকে সুরক্ষিত জায়গায় লুকিয়ে রাখছি। যতক্ষণ ওই মুক্তো আমাদের কাছে থাকবে, ডাইনি মায়াবিনী আমাদের কিচ্ছুটি ক্ষতি করতে পারবে না। এই কথা শোনা মাত্রই রাজকুমারী সুপর্ণা ভীষণ ঘাবড়ে গেলেন। তিনি তৎক্ষণাৎ সিংহাসন ছেড়ে উঠলেন এবং পাশের গোপন কক্ষের দিকে চলে গেলেন। সেই কক্ষের ভেতর রাজ্যের যত মূল্যবান আর রাজকীয় জিনিসপত্র সাজিয়ে রাখা ছিল। রাজকুমারী সুপর্ণা সেখানে রাখা এক অতি মূল্যবান বাস্কের সামনে গিয়ে দাঁড়ালেন এবং পরম যত্নে সেটি হাতে তুলে নিলেন। বাক্সটি খুলতেই ভিতরে একটি অদ্ভুত দেখতে ঝিনুক চোখে পড়ল এবং আলতো করে তার মুখটা খুললেন। ঝিনুকের ভেতরে তখন রং বেরঙের আলোয় ঝলমল করছে এক জাদুকরি মুক্তো। রাজকুমারী আর সময় নষ্ট না করে মুক্তোটি আবার ঝিনুকের মধ্যে রেখে মুখটা বন্ধ করে দিলেন। তারপর দ্রুত পায়ে মায়ের কাছে ফিরে এলেন। এই নাও মা, এই জাদুকরি মুক্তোটা এবার সাবধানে লুকিয়ে রাখো। রাজকুমারীর মা ঝিনুকটা নিজের হাতে নিলেন, কিন্তু ঠিক সেই মুহূর্তে তার ঠোঁটের কোণে এক কুটিল হাসি ফুটে উঠল। তার চোখে এক অদ্ভুত হিংস্র চকমকি দেখা দিল। পরের মুহূর্তেই তার শরীর থেকে রং বেরঙের আলোর রশ্মি ঠিকরে বেরোতে লাগলো এবং ধীরে ধীরে তার রূপ বদলে গেল। এই অলৌকিক কাণ্ড দেখে রাজকুমারী সুপর্ণা শিউরে উঠলেন। তুমি তুমি তো মায়াবিনী। তাহলে তুমি আমার মায়ের রূপ ধরে এই রাজপ্রাসাদে ঢুকেছো? ডাইনি মায়াবিনী খিলখিল করে অট্ট হাসি হেসে উঠল। হ্যাঁ রাজকুমারী, এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল তো বাঁকাতেই হয়। আমি সরাসরি এই মুক্তো চাইলে তুমি কি আমায় দিতে? কখনোই দিতে না। কিন্তু এখন এই মহাশক্তিশালী মুক্তো আমার হাতের মুঠোয়। এই মুক্তোর ক্ষমতায় আমি শুধু অমরই হব না, বরং গোটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাদুকরী হয়ে উঠব। তখনই আচমকা মহলের মূল দরজাটা খুলে গেল এবং রাজকুমারীর আসল মা সেখানে এসে হাজির হলেন। ঠিক তার পরের মুহূর্তেই মায়াবিনীর চোখ থেকে তীব্র রঙিন আলোর রশ্মি বেরোতে লাগলো, যা সোজা গিয়ে আঘাত করল রাজকুমারী সুপর্ণার শরীরে। চোখের পলকে রাজকুমারী সুপর্ণা একটা পাথরের মূর্তিতে পরিণত হলেন। সুপর্ণা, সুপর্ণা! মায়াবিনী এক ক্রূর আর পৈশাচিক হাসি নিয়ে রাজকুমারীর মায়ের দিকে তাকালো। ভালোই ভালোই বলছি, ওই মুক্তোর আসল রহস্যটা আমায় বলে দাও। কোনো দিনও না। পরের মুহূর্তেই রাজকুমারীর মা চোখ বন্ধ করে বিড়বিড় করে মন্ত্র পড়তে শুরু করলেন। মন্ত্র শেষ হওয়া মাত্রই সেই মুক্তটি তীব্র আলোর ঝলকানির মধ্যে আচমকা হাওয়া হয়ে গেল।
এই দেখে মায়াবিনী রাগে ফেটে পড়ল। তার চোখ থেকে আবার সেই তীব্র রঙিন আলো ঠিকরে বেরোলো এবং সোজা গিয়ে পড়ল রাজকুমারীর মায়ের গায়ে। ধীরে ধীরে রাজকুমারীর মায়ের শরীরটাও পাথরে রূপান্তরিত হতে লাগলো। আমি তোমার গোটা জলপরি লোকটাকে পাথরের বানিয়ে দেব, সব ধ্বংস করে দেব, ছাড়খাড় করে দেব। পাথরে পরিণত হতে হতেই রাজকুমারীর মা তাচ্ছিলের হাসি হাসলেন। কিন্তু ওই মুখ তো তুমি জীবনেও আর খুঁজে পাবে না। পরের মুহূর্তেই তিনি সম্পূর্ণ পাথরের মূর্তি হয়ে গেলেন। ডাইনি মায়াবিনী রাগে কাঁপতে কাঁপতে এক আলোর ঝলকানির সাথে সেখান থেকে মিলিয়ে গেল। অর্জুন নামের এক গরিব জেলে মাঝ সমুদ্রে নিজের ডিঙি নৌকা নিয়ে বসেছিল। সে অনেকক্ষণ আগে সমুদ্রের বুকে জাল ফেলেছিল, কিন্তু এতক্ষণ ধরে তার জালে একটাও মাছ ধরা পড়েনি। অর্জুন, এখানে বসে থেকে আর কোনো লাভ নেই। তোর কপালে মাছ জুটবেই না। শুধু শুধু কেন রোজ রোজ এখানে এসে সময় নষ্ট করিস বলতো বাপ? দ্বিতীয় জেলেটি অর্জুনের নৌকার আরো কাছাকাছি এগিয়ে এলো। গ্রামে এমন কোনো মানুষ বাকি নেই যার কাছ থেকে তুই ধার নিস নি। পাওনাদাররা তোর অবর্তমানে বাড়িতে চড়াও হচ্ছে, তোর মা আর বউকে যাচ্ছে তাই অপমান করছে। তুই অন্য কোনো কাজকর্ম কেন শুরু করিস না? জেলের ছেলে আমি, তাই স্বাভাবিকভাবেই মাছ ধরাই আমার কাজ। অন্য কোনো ব্যবসা বা কাজ তো আমি জানি না, শিখেও নি। বিকেল গড়িয়ে সন্ধে নামতেই অর্জুন এক বুক হতাশা নিয়ে নিজের নৌকা বেয়ে গ্রামে ফিরে এলো। বাড়ি পৌঁছানো মাত্রই অর্জুনের মা তার কাছে এগিয়ে এলেন। তার চোখে মুখে গভীর দুশ্চিন্তা। অর্জুন, তুই যখন ছিলি না তখন কিছু লোক এসেছিল রে, তোকে যা নয় তাই বলে গালিগালাজ করলো আর আর দেখে নেওয়ার হুমকি দিয়ে গেল। ওদের সবার কাছ থেকেই আমি কিছু না কিছু ধার নিয়েছি মা। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তখনই অর্জুনের স্ত্রী গৌরী সেখানে এসে দাঁড়ালো। আর কবে সব ঠিক হবে অর্জুন? দেখো, তুমি ফেরার কিছুক্ষণ আগেই গায়ের জমিদার বাবু এসেছিলেন। তুমি নাকি ওনার থেকেও টাকা ধার নিয়েছ। উনিও তোমাকে খুব অপমান করে কথা বলে গেলেন। যেভাবেই হোক তুমি আগে ওদের ধার দেনা শোধ করো। আমরা দুবেলার জায়গায় একবেলা খেয়ে দিন কাটিয়ে দেব, তাও অন্তত মাথা উঁচু করে সম্মানের সাথে তো বাঁচবো। গৌরীর এই আকুলতা ভরা কথাগুলো শুনে অর্জুনের চোখে জল চলে এলো। তুমি কি ভাবছো গৌরী, আমি কি ওদের দেনা চুকিয়ে দিতে চাই না? কিন্তু কি করব বলো, কদিন ধরে আমার ভাগ্যটাই একদম সহায় হচ্ছে না। সারা দিন সমুদ্রের বুকে নৌকা নিয়ে জাল পেতে বসে থাকি, অথচ একটা চুনো পুটিও জালে পড়ে না। এই বলে অর্জুন আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ গিয়ে চটচটে বিছানাটায় শুয়ে পড়ল। পরের দিন সকালে অর্জুন ঘুম থেকে উঠে আবার মাছ ধরতে যাওয়ার তোড়জোড় করতে লাগলো। গৌরী, আমি মাছ ধরতে বেরোচ্ছি। ঠিক তখনই আচমকা সদর দরজায় কড়া নাড়ার আওয়াজ শোনা গেল। অর্জুন দরজা খুলতেই দেখল সামনে এক বৃদ্ধা ভিখারিনী দাঁড়িয়ে আছে। বাবা, ভগবানের নামে গরিবকে কিছু খেতে দাও বাবা। অর্জুন সেই বৃদ্ধা ভিখারিনীর দিকে করুণ চোখে তাকালো। মা, আমাদের ঘরে আজ দেওয়ার মতো কিছু নেই, তুমি অন্য কোথাও গিয়ে চেয়ে দেখো। বৃদ্ধা ভিখারিনী আর কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে গেল।
কিছুক্ষণ পর গৌরী সেখানে এলো। কে জানে এই ভিখারিনী বুড়িটা কে? এর আগে তো কখনো আমাদের গ্রামে দেখিনি। বেচারি বড় দুঃখী মানুষ মনে হয়। একবার জিজ্ঞেস করেছিলাম, বলছিল অনেক দূর থেকে এসেছে, আর ওর নাকি এ সংসারে কেউ নেই। এই কথা বলে অর্জুন নিজের জাল আর দাঁড় নিয়ে আবার সমুদ্রের তীরের দিকে রওনা দিল। অর্জুন তার জাল নিয়ে নৌকায় গিয়ে বসল। তার মুখে চিন্তার কালো মেঘ। তখনই সেখানে গ্রামের জমিদার এসে হাজির হলেন। অর্জুন, আমাকে কিন্তু ওই গ্রামের বাকি দেনাদারদের মতো ভাবিস না। তুই আমার থেকে টাকা নিয়েছিলি আর আজও তা ফেরত দিসনি। আমি আজ আমার পাওনা টাকা আদায় করতেই এসেছি। জমিদার বাবু, আমায় আর কটা দিন সময় দিন। আমি খুব শিগগিরই আপনার সব টাকা শোধ করে দেব। একদম না অর্জুন, ওসব অজুহাত আমি শুনবো না। যদি আমার টাকা শোধ করতে না পারিস তবে তোর ওই নৌকাটা আমায় দিয়ে দে। এটা বিক্রি করেই আমি আমার পাওনা উসুল করে নেব। আমি যদি আমার এই একমাত্র নৌকাটাই দিয়ে দিই, তবে আমি বাঁচবো কি করে, খাবো কি? আমি তোর কাছে ভিক্ষা চাইছি না, তোকে জানিয়ে দিচ্ছি যে দেনার দায় ওই নৌকা এখন আমার। ভালোই ভালোই দিয়ে দে, নইলে জোর করে ছিনিয়ে নিতেও আমার সময় লাগবে না। জমিদারের এই চরম হুমকি শুনে অর্জুন গভীর চিন্তায় ডুবে গেল। ঠিক আছে জমিদার বাবু, আমায় দয়া করে আজকের দিনটা, মানে এই সন্ধে পর্যন্ত একটু সময় দিন। আর ঠিক আছে, আজ সন্ধে পর্যন্তই সময় দিলাম। এর বাইরে 1 মিনিটও আর সময় পাবি না। এই বলে জমিদার সেখান থেকে গটগট করে চলে গেলেন। অর্জুন অসহায় চোখে আকাশের দিকে তাকালো। তার চোখে তখন জল আর বুক ভরা হাহাকার। হে ভগবান, আজ অন্তত আমার জালটা মাছে মাছে ভরিয়ে দাও ঠাকুর। এই বলে অর্জুন তার জালটা সমুদ্রের জলে ছুঁড়ে দিল। বেশ কিছুক্ষণ কেটে গেল, কিন্তু জালের দড়ি নড়ল না, একটা মাছও ফাঁসল না। অবশেষে সম্পূর্ণ হতাশ হয়ে অর্জুন জালটা টেনে তুলতে লাগলো। কিন্তু তখনই জালের ভেতরে আটকে থাকা এক অদ্ভুত জিনিসের উপর তার নজর পড়ল। জালের সুতোয় জড়িয়ে রয়েছে এক অতি অদ্ভুত দেখতে বড় সড়ো ঝিনুক। এটা তো ভারী অদ্ভুত দেখতে ঝিনুক রে বাবা। অর্জুন কৌতূহলী হয়ে ঝিনুকটা খুলল, আর ঝিনুকের মুখ খুলতেই তার ভেতরে এক অতি আশ্চর্য আর প্রদীপের মতন চকচকে মুক্ত দেখতে পেল সে। বাহ, এ তো ভারী অপূর্ব মুক্ত। এটা বাজারে নিয়ে গেলে নিশ্চয়ই খুব ভালো দাম পাওয়া যাবে। অর্জুন তার নৌকা নিয়ে ঘাটে ফিরে বাড়ির দিকে আসছিল। পথেই তার সাথে আবার জমিদারের দেখা হয়ে গেল। কিরে অর্জুন, এবার তোর নৌকাটা আমায় হাতে ছেড়ে দে। আমি ভালো করেই জানি তুই টাকার কোনো ব্যবস্থা করতে পারিসনি। জমিদার বাবু, মাছ তো আমাদের জালে একটাও পড়েনি, তবে একটা অদ্ভুত ঝিনুক আটকে ছিল, আর তার ভেতরে এই আশ্চর্য মুক্তটা পেয়েছি। আমার বিশ্বাস এটা বাজারে চড়া দামে বিক্রি হবে। এটা বেচেই আমি আপনার সমস্ত দেনা চুকিয়ে দেব। এই বলে অর্জুন সেই মুক্তটা জমিদারকে দেখালো। জমিদার মুক্তটার দিকে তাকাতেই লোভাতুর দৃষ্টিতে তার চোখ দুটো চকচক করে উঠল। তুই যদি চাস তবে এই মুক্তটা আমায় দিয়ে দিতে পারিস। আমি তোর সব ধার
এক লহমায় মকুব করে দেব। জমিদারের এই চাতুরি বুঝতে পেরে অর্জুন রেগে গেল। না, এই মুক্ত আমি আপনাকে দেব না। অর্জুনের মুখের ওপর না শুনে জমিদারের মুখ রাগে লাল হয়ে উঠল। তবে দূর হও এখান থেকে, এই নৌকা আজ থেকে আমার হলো। পরের মুহূর্তেই জমিদার জোর জবরদস্তি অর্জুনের হাত থেকে নৌকার দাঁড় কেড়ে নিয়ে নৌকাটা দখল করে নিয়ে চলে গেলেন। অর্জুন অত্যন্ত মনমরা হয়ে বাড়ি ফিরে সব ঘটনা তার মা আর বউকে খুলে বলল। গৌরী সেই মুক্তটা নিজের হাতে নিয়ে খুব খুঁটিয়ে দেখতে লাগলো। এটা তো সত্যিই খুব অলৌকিক আর অদ্ভুত দেখতে মুক্ত গো। কাল সকালেই আমি গায়ের বড় মুক্ত ব্যবসায়ী ওই ধনরাজবাবুর কাছে যাব, উনিই এর সঠিক দাম বলতে পারবেন। পরের দিন সকালে অর্জুন মুক্তোর মস্ত বড় ব্যবসায়ী ধনরাজের গদিতে গিয়ে হাজির হলো। অর্জুন সেই ঝিনুক আর মুক্তোটা ধনরাজের সামনে মেলে ধরল। একটু দেখুন না বাবু, এই মুক্তটার দাম কত হতে পারে? ধনরাজ মুক্তোটার দিকে তাকাতেই তার চোখ ছানা বড়া হয়ে গেল। তুমি একটু বসো বাপু, আমি এক্ষুনি আসছে। এই বলে ধনরাজ তড়িঘড়ি পেছনের ঘরের দিকে চলে গেল। সেই ঘরের ভেতরে আগে থেকেই গ্রামের জমিদার বাবু ওত পেতে বসেছিলেন। তোমার খবরটা তো অক্ষরে অক্ষরে সত্যি আছে জমিদার বাবু। এ জেলের কাছে সত্যি এক আলাদাই হিরে জহরত মার্কা মুক্ত আছে। এর আসল দাম যে কত তা আন্দাজ করাও মুশকিল আছে বটে। আমি জানতাম ও তোমার কাছেই আসবে। এখন শোনো, ওটাকে বেটা মূর্খ জেলে বলে বোকা বানাও, আর হাতে সামান্য কিছু টাকা গুজে দিয়ে বিদেয় করো, আর মুক্তটা হাতিয়ে নাও। জমিদারের কুবুদ্ধি শুনে ধনরাজের চোখ লোভে চকচক করে উঠল। একদম খাঁটি কথা বলেছ। দেখো অর্জুন, এই মুক্তটা দেখতে চকচকে হলেও আসলে আসলে কিন্তু এর তেমন কোনো বাজার দর নেই। তবে তুমি গরিব মানুষ আছো, তাই দয়া করে 10 রূপার মুদ্রায় আমি তোমাকে দিতে পারি। অর্জুন কিছুক্ষণের জন্য ধনরাজের চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছুক্ষণ আগে যখন আপনি প্রথমবার এই মুক্তটা দেখেছিলেন, তখন আপনার চোখের চকমকই অন্যরকম ছিল, কিন্তু ভেতরে গিয়ে যখন ফিরে এলেন তখন আপনার চোখের ভাষা বদলে গেছে বাবু, আপনার কথার সুরও পাল্টে গেছে। না, এই মুক্ত আমি আপনাকে দেব না। এই বলে অর্জুন মুক্তটা তুলে নিয়ে সেখান থেকে হনহন করে বেরিয়ে গেল। অর্জুন চলে যেতেই ধনরাজ আবার ভেতরের ঘরে জমিদারের কাছে ছুটল। মনে হচ্ছে বেটা সব আজ করতে পেরেছে। জেলের পেটে দেখছি খুব বুদ্ধি বটে। জমিদার রাগে গড়গড় করতে লাগলেন। তাহলে যেভাবেই হোক, ছলে বলে কৌশলে ওই মুক্ত আমাদের চাই চাই। এর জন্য আমাদের অন্য কোনো ফন্দি আটতে হবে। এদিকে অর্জুন সেই মহামূল্যবান মুক্তটা নিয়ে নিজের ঘরে ফিরে এলো। চারিদিকে তখন নিঝুম রাত। অর্জুন নিজের হাতের তালুতে মুক্তটা রেখে এক দৃষ্টে সেটার দিকে তাকিয়ে ভাবছিল। কেন জানি না মনে হচ্ছে তুমি কোনো সাধারণ মুক্ত নও, তোমার মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। ঠিক তারপরেই
অর্জুনের সেই মুক্ত থেকে রামধনুর মতন রং বেরঙে আলো ঠিকরে বেরোতে লাগলো। এই অলৌকিক কাণ্ড দেখে অর্জুন, তার মা আর গৌরী ভয় আর বিস্ময় হতবাক হয়ে গেল। দেখতে দেখতে চোখের পলকে ঘরের কোণে রাখা সব কটা মাটির আর অ্যালুমিনিয়ামের বাসনকোসন খাঁটি সোনায় পরিণত হয়ে গেল। এই দৃশ্য দেখে অর্জুনের চোখ কপালে উঠল। অর্জুনের মুখে তখন চওড়া হাসি। একদম ঠিক বলেছ গৌরী, আমাদের ভাগ্য এবার সত্যিই ফিরে গেল। পরের দিন অর্জুন সেই সোনার বাসনগুলো শহরে বিক্রি করে প্রচুর ধন দৌলত নিয়ে বাড়ি ফিরল। দিন কাটতে লাগলো, সময় বদলাতে লাগলো। প্রতিদিন অর্জুনের ঘরের কোনো না কোনো সাধারণ জিনিস সোনায় বদলে যেত, আর অর্জুন তা বিক্রি করে আসতো। দেখতে দেখতে অর্জুন গোটা গ্রামের সবচেয়ে বড় লোক আর প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হলো। তার সেই ভাঙা কুড়েঘরের জায়গায় এখন মাথা তুলে দাঁড়িয়েছে এক বিশাল আলিশান রাজকীয় প্রাসাদ, আর সেখানে দিন রাত তার সেবার জন্য দাসদাসী, চাকর বাকর মোতায়েন হয়ে গেল। ধনরাজ তার বিশাল প্রাসাদের বারান্দায় গভীর চিন্তায় পায়চারি করছিল। তখনই সেখানে জমিদার এসে হাজির হলেন। কি হলো ধনরাজ, এত চিন্তিত কেন? তুমি কি কিছুই দেখতে পাচ্ছ না বটে জমিদার বাবু? ইয়ে ভিখিরি অর্জুনটা রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে। কদিন আগেও বেটা দুমুঠো অন্যের জন্য ভিক্ষে করত, আর গোটা গ্রাম তাকে লাথি ঝাঁটা মারত, আর সেই গ্রামই তাকে সেলাম ঠুকছে, মাথায় করে রেখেছে। আমার মনে হয় ও সেই মুক্তটা কোনো বড় শহরের জহুরির কাছে চড়া দামে বিক্রি করে দিয়েছে। না, বাজারে তেমন কোনো মুক্তোর খবর আসেনি। আমি বুক ঠুকে বলতে পারি ও জাদুকরি মুক্তটা এখনো অর্জুনের কাছেই আছে। তাহলে ওর কাছে এত টাকা আসছে কোত্থেকে? এটাই তো আমি দিন রাত ভেবে কুল কিনারা করতে পারছি না। ঠিক তখনই সেখানে সেই বৃদ্ধা ভিখারিনী এসে হাত পাতল। বাবা, ভগবানের নামে গরিবকে কিছু খেতে দাও বাবা। ধনরাজ তার কথায় বিন্দুমাত্র কান না দিয়ে জমিদারের সাথে কথা বলতে থাকলো। এবার আমার মনে হচ্ছে আমাদের লোক লাগিয়ে অর্জুনের বাড়িতে ডাকাতি বা চুরি করাতে হবে। কিন্তু ও তো আর সেই সাধারণ জেলে নেই, এখন ওর অনেক ক্ষমতা। ঠিক তখনই সেই বৃদ্ধা ভিখারিনী ফিক করে হেসে উঠল। তোমরা যদি চাও তবে ওর বাড়িতে চুরিটা আমি করে দিতে পারি, কিন্তু তার আগে আমায় বলো, তোমরা ওই বাড়িতে কেন চুরি করাতে চাইছো? জমিদার সেই বুড়িকে আপাদমস্তক ভালো করে পরখ করলেন। ভেতরে এসো, কারণ দেওয়ালেরও অনেক সময় কান থাকে। পরের মুহূর্তেই সেই বৃদ্ধা ভিখারিনী ধনরাজ আর জমিদার মহলের ভেতরের গোপন কক্ষে চলে গেলেন। তুমি তো সামান্য ভিখারিনী, আজীবন ভিক্ষে করেই কাটিয়েছ। তুমি আমাদের জন্য এত বড় চুরি করবে কি করে? যদি এর ভালো পারিশ্রমিক বা দাম পাই তবে আমি সব করতে পারি। এর আগেও আমি এমন বড় বড় কাজ করেছি। তোমাকে প্রথমবার দেখেই আমার মনে হয়েছিল যে তুমি সোজা পাত্র নও। আসল ব্যাপারটা হলো অর্জুনের কাছে একটা অলৌকিক মুক্ত আছে, যা ওই সমুদ্র থেকে পেয়েছে। আমাদের ধারণা অর্জুন ওই মুক্তর জোরেই রাতারাতি এত বড় লোক হয়েছে। এই কথা শোনা মাত্রই
বৃদ্ধা ভিখারিনীর চোখে এক অদ্ভুত কুটিল চকমকি দেখা দিল। তোমরা একদম নিশ্চিন্তে থাকো, আজ রাতের মধ্যে আমি সেই মুক্ত চুরি করে তোমাদের হাতে এনে দেব। আর সেটা করতে পারলে আমরা তোমাকে দুহাত ভরে মোহর দিবে, ধন দৌলত দিবে। কিছুক্ষণ পরেই সেই বৃদ্ধা ভিখারিনী অর্জুনের বিশাল প্রাসাদের সামনে গিয়ে ভিক্ষা চাইতে লাগলো। এর আগে তুমি যখনই এসেছো, আমার পরিস্থিতি খারাপ থাকায় আমি তোমাকে খালি হাতে ফিরিয়ে দিতাম, কিন্তু কিন্তু আজ আমি তোমাকে খালি হাতে ফিরতে দেব না। আমায় একটু পেট পুড়ে ভাত খাওয়াবে বাবা? হ্যাঁ, নিশ্চয়ই খাওয়াবো। তুমি ভেতরে এসো, ভেতরে বসো। অর্জুন তাকে সসম্মানে ভেতরে নিয়ে এসে বসালো আর নিজের খাবার আনার জন্য ভেতরের দিকে গেল। এদিকে বৃদ্ধা ভিখারিনীর লোলুপ দৃষ্টি তখন সারা প্রাসাদে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ তার নজর একটা বন্ধ দরজার উপরে গিয়ে থমকে গেল। বৃদ্ধা ভিখারিনী পা টিপে টিপে সেই ঘরের ভেতরে ঢুকে পড়ল। সেখানে একটা মস্ত বড় আলমারি রাখা ছিল। সে আলমারিটা খুলতেই ভেতরে সেই অদ্ভুত ঝিনুকটা দেখতে পেল। বৃদ্ধা ভিখারিনী আর এক মুহূর্ত দেরি না করে ঝিনুকটা বের করে তার মুখটা খুলে ফেলল। আর মুক্তটার উপর নজর পড়তেই তার চোখে তীব্র লোভ চকচক করে উঠল। সে তখনই মুক্তটা হাতিয়ে নিয়ে সোজা ধনরাজ আর জমিদারের গোপন আস্তানায় গিয়ে হাজির হলো। এটাই তো সেই আশ্চর্য মুক্ত, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ঝিনুকের ভেতরেই তো সেই মুক্তটা ছিল। এবার জলদি ওটা আমাদের হাতে দাও। ঠিক পরের মুহূর্তেই সেই বৃদ্ধা ভিখারিনীর গায়ের চামড়া আর মুখাবয়ব বদলে যেতে লাগলো। তীব্র রঙিন আলোর ঝলকানির মধ্যে তার আসল রূপ প্রকট হয়ে উঠল। এই ভয়ানক দৃশ্য দেখে জমিদার আর ধনরাজ দুজনেই ভয়ে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে যাওয়ার উপক্রম হলো। তুমি কে? তুমি কে? তুমি মানুষ না পিশাচ? এদিকে অর্জুন তার খাবার নিয়ে ফিরে এলো। তখন দেখলো সেই বুড়ি ভিখারিনী সেখানে আর নেই। তখনই তার নজর পড়ল ঘরের খোলা দরজার ওপর। সেখানে দেখলো আলমারিটা খোলা আর মুক্তটা গায়েব। এই দেখে অর্জুন রাগে ফেটে পড়ল। এতক্ষণে সব বুঝতে পারছি, ওই ভিখারিনী আসলে একটা চোর ছিল। নির্ঘাত ওকে কেউ চুরি করার জন্য এখানে পাঠিয়েছিল। এই বলে অর্জুন হন্তদন্ত হয়ে রাজপ্রাসাদ থেকে বাইরে বেরিয়ে এলো। একটু আগে যে ভিখারিনী এখানে এসেছিল, সে কোন দিকে গেছে রে? মালিক, আমি ওনারে ধনরাজের বাড়ির দিকে যেতে দেখেছি। এই কথা শোনা মাত্রই অর্জুন তখনই ধনরাজের প্রাসাদের দিকে ছুটল। তাদের সামনে তখন জাদুকরী মায়াবিনী নিজের আসল রূপে দাঁড়িয়েছিল, আর তার হাতে সেই জাদুকরী মুক্তটা জ্বলজ্বল করছিল। আমি কোনো ভিখারিনী নই, আমি হলাম জাদুকরী মায়াবিনী। কিছুদিন আগে আমি এই জাদুকরী মুক্ত জলপরীদের রানী আর রাজকুমারীর কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলাম। কিন্তু জলপরীদের রানী বড্ড চালাক ছিল। সে নিজের মন্ত্র বলে এই মুক্তটাকে গায়েব করে দেয়। আমি গোটা জলপরী রাজ্যটাকে পাথরের বানিয়ে দিয়েছিলাম, তাও এই মুক্ত আমি খুঁজে পাইনি। তবে আমার জাদু শক্তি আমায় এইটুকু জানিয়ে দিয়েছিল যে মুক্তটা এই আশেপাশেই কোথাও আছে। কিন্তু তোমরা দুজনে আমার কাজটা অনেক সহজ করে দিলে। এখন এই মুক্তর সাহায্যে আমি অমর হয়ে যাব আর গোটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাদুকরী হব।
মায়াবিনী এক ক্রূর হাসি হেসে জমিদার আর ধনরাজের দিকে তাকাতে লাগলো। তোমরা দুজনে আমার এত বড় একটা কাজ করে দিলে, তাহলে তোমাদের একটা পুরস্কার তো পাওয়াই উচিত। ঠিক পরের মুহূর্তেই মায়াবিনীর চোখ থেকে রং বেরঙের আলো ঠিকরে বেরোলো। চোখের পলকে জমিদার আর ধনরাজ পাথরের মূর্তিতে পরিণত হয়ে গেল। এরপরেই মায়াবিনী সেই রঙিন আলোর মাঝেই সেখান থেকে গায়েব হয়ে গেল। দূর থেকে দাঁড়িয়ে অর্জুন এই সব দেখছিল। ভয় তার সারা শরীর কাঁপতে লাগলো। হে ভগবান, এ তো সত্যিই সেই জাদুকরি। আমাকে এখন কিছু একটা করতেই হবে। অর্জুন তখনই নিজের বাড়ি থেকে বেরিয়ে এক ঘন জঙ্গলের দিকে চলে গেল। অনেকক্ষণ জঙ্গলে ঘুরে বেড়ানোর পর সে এক বিশাল গাছের সামনে পৌঁছলো। সেখানে এক সাধু মহারাজ চোখ বন্ধ করে ধ্যানে মগ্ন ছিলেন। অর্জুন সাধুর চরণে বসে পড়ল এবং শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ঘটনা তাকে খুলে বলল। সাধু মহারাজ, জমিদার আর ধনরাজ যতই খারাপ মানুষ হোক না কেন, কিন্তু ওদের এভাবে পাথরের মূর্তি হয়ে যাওয়া উচিত হয়নি। ওদেরও তো পরিবার আছে। জাদুকরি মায়াবিনী ওই মুক্তোর সাহায্যে অমর হতে চাইছে। সে যদি একবার অমর হয়ে যায়, তবে গোটা পৃথিবীতে হাহাকার পড়ে যাবে। ওর শেষ হওয়াটা অত্যন্ত দরকার। সেই ইতিমধ্যেই গোটা জলপরি লোকটারে পাথরের বানিয়ে রেখেছে। এই বলে সাধু মহারাজ তার কাছ থেকে একটা অভিমন্ত্রিত সিঁদুর বের করলেন। আমি মন্ত্র পড়ব, আর তুমি সোজা জলপরি লোকে জাদুকরি মায়াবিনীর গুহায় পৌঁছে যাবে। জলপরি লোকের জঙ্গলে একটা গুহা আছে, সেখানে সে তন্ত্র সাধনা করে। সেখানে তার সামনে একটা পাথরের মূর্তি থাকবে, যা দেখতে হুবহু তারই মতন। মায়াবিনী নিজের প্রাণ ওই মূর্তির ভেতরে লুকিয়ে রেখেছে। তোমাকে যে কোনো মূল্যে ওই মূর্তিটারে ধ্বংস করতে হইব। তবে এই কাজ সূর্য ওঠার আগেই করতে হবে। যদি সূর্য উঠে যায়, তবে আর কিছু করা যাবে না। তুমি কি এটা করতে পারবে? মানব জাতিকে বাঁচানোর জন্য আমি যে কোনো কিছু করতে রাজি আছি। এই অভিমন্ত্রিত সিঁদুরটা নিজের হাতের মুঠোয় নাও। অর্জুন সেই অভিমন্ত্রিত সিঁদুর নিজের মুঠোয় নিয়ে নিল। পরের মুহূর্তেই সাধু মহারাজ মন্ত্র পড়তে লাগলেন, আর রং বেরঙের আলোর মাঝে অর্জুন সেখান থেকে গায়েব হয়ে গেল। পরের মুহূর্তেই অর্জুন সোজা জাদুকর্ণীর মায়াবিনীর গুহার ভেতরে গিয়ে হাজির হলো। মায়াবিনী তখন সেই জাদুকরি মুক্তটার সামনে বসে মন্ত্র পড়ছিল। হঠাৎই অর্জুনের ওপর নজর পড়তেই সে রাগে ফুঁসে উঠল। তুই এখানেও চলে এলি? কিন্তু মায়াবিনী কিছু করার আগেই অর্জুন সেই অভিমন্ত্রিত সিঁদুরটা সোজা ওই পাথরের মূর্তির উপরে ছুঁড়ে মারল। কিছুক্ষণের মধ্যেই সেই মূর্তিটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে জাদুকরি মায়াবিনীর তীব্র আলোর মাঝে গায়েব হয়ে গিয়ে সেই ভেঙে যাওয়া পাথরের টুকরোর মধ্যে বিলীন হয়ে গেল। মুহূর্তের মধ্যেই মায়াবিনীর অন্ত ঘটল। অর্জুন তখনই সেই জাদুকরি মুক্তটা নিজের হাতে তুলে নিল। তখনই সেখানে সাধু মহারাজ প্রকট হলেন। জানো অর্জুন, ওর সর্বনাশ তোমার হাতেই লেখা ছিল। কারণ আমি তোমাকে যে অভিমন্ত্রিত সিঁদুরটা দিয়েছিলাম,
তা কেবল সেই মানুষই ছুতে পারত যার মনে কোনো লোভ নেই। আমি যদি এই সিঁদুর কোনো লোভী মানুষ রে দিতাম, তবে সে তখনই পাথর হয়ে যেত। এবার আমার সাথে এসো। সাধু মহারাজ অর্জুনকে জলপরি লোকের সেই শ্বেতপাথরের মহলে নিয়ে এলেন। রাজকুমারী সুপর্ণা আর তার মাও নিজের আসল রূপে ফিরে এসেছেন। সাধু মহারাজ রাজকুমারী সুপর্ণাকে সমস্ত ঘটনা খুলে বললেন। অর্জুন, এই মুক্ত ওদেরই সম্পদ, এটা ওদের ফিরিয়ে দাও। অর্জুন হাসল এবং সেই মুক্ত রাজকুমারী সুপর্ণার হাতে তুলে দিল। রাজকুমারী সুপর্ণার চোখ আনন্দে চকচক করে উঠল। তোমার জন্য আজ আমরা জাদুকরী মায়াবিনীর হাত থেকে মুক্তি পেলাম। তোমার এই উপকারের কথা আমরা কোনো দিন ভুলব না। ভবিষ্যতে যদি কখনো তোমার কোনো জিনিসের প্রয়োজন হয়, তবে চোখ বন্ধ করে 3 বার আমার নাম ধরে ডেকো। আমি তোমার সামনে এসে হাজির হব। এই কথা শুনে অর্জুন খুব খুশি হলো। পরের মুহূর্তেই সাধু মহারাজ মন্ত্র পড়তে লাগলেন আর অর্জুনকে সাথে নিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যেই অর্জুন আবার নিজের গ্রামে ফিরে এলো। সে দেখল জমিদার আর ধনরাজ দুজনেই আবার আগের মতো ঠিক হয়ে গেছে। দুজনে অত্যন্ত লজ্জিত হয়ে অর্জুনের সামনে এসে দাঁড়ালো। অর্জুন, আমায় আমায় ক্ষমা করে দাও। আমায় ক্ষমা করে দাও অর্জুন, আমরা আর কোনোদিন লোভ করব না বটে। অর্জুন মৃদু হাসতে লাগলো। সময় বয়ে চলল আর অর্জুন তার বাকি জীবনটা সততা, পরিশ্রম আর নিষ্ঠার সাথে কাটিয়ে দিল। সে প্রমাণ করে দিল যে যে মানুষের মনে কোনো লোভ থাকে না, সেই আসলে সবচেয়ে বড় ধনবান।